আচ্ছা, ক্লাস তাহলে স্টার্ট করে দিচ্ছি। আর ক্লাসটা মানে রেকর্ডেড থাকবে, তারপরে আমি ক্লাসের পরে তোমাদেরকে এটা সেট আপলোড করে দিব। তো যারা কেউ যদি অ্যাবসেন্ট থেকে থাকে পরে লেকচারটা শুনে নিতে পারবে। তো আমি আমার ওই যে দেখো একটা স্লাইড শেয়ার করেছি তোমাদের সাথে, তোমার কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মানে কোনো কিছু যখন জানতে চাই তখন আমাকে একটু দুই একজন রেসপন্স করো, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের প্রবলেম বা কিছু, আমি হয়তো কথা বলে যাচ্ছি আবার ওই দিক দিয়ে তোমরা শুনতে পেলে না, তো এই জন্য একটু রেসপন্স করলে আমি বুঝতে পারি যে না তোমরা অ্যাটলিস্ট শুনতে পাচ্ছ। আচ্ছা। ওকে। ইস- হ্যাঁ। আচ্ছা, তো স্ক্রিনে দেখো যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সাথে আসলে আমি যে ফার্স্টে যে লেকচারটা ওখানে এই টপিক গুলো আমি ডিসকাস করেছিলাম। তো ওই দিন আসলে সব টপিক ছিল না আর কি, মানে পাওয়ার পয়েন্ট ওইভাবে দেখাতে পারিনি। এই জন্য আর কি বোর্ডে হয়তো তোমাদেরকে লিখে এই টপিক গুলো পড়ানো হয়েছিল। তো এইগুলো একটু দেখো, স্লাইডে আছে ডেফিনেশন, যেটা আছে তিনটা পয়েন্ট আকারে তোমাদেরকে যেভাবে ক্লাসে বলিয়েছিলাম যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ডাটা, এখানে জাস্ট খুব মানে জাস্ট মেইন ইনফরমেশন আছে। বাট লাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে ইন্টারনাল এক্সটার্নাল ইউজারের, তারপরে একটা অর্গানোগ্রামের ক্ষেত্রে ইন্টারনাল ইউজারের মানে কারা হতে পারে একটা অর্গানাইজেশন, এটা বলেছিলাম। তারপর আমরা দেখেছিলাম অ্যাকাউন্টিং অ্যাজ এন ইনফরমেশন সিস্টেম। আমাকে একটু কেউ বলো তো, যে তোমাদের লাস্ট ক্লাসে কি আমি টপিকটা ডিসকাস করেছিলাম ইনপুট প্রসেসিং আউটপুট, এই পোর্শনটুকু? না ম্যাম। না ম্যাম, একটা অর্গানোগ্রাম দিয়ে শেষ করেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আমি এটা দুইটা টপিক তাহলে তোমাদের এই বেসিক আইডিয়া থেকে আসলে বাদ ছিল। একটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজ ইনফরমেশন সিস্টেম। তো ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসটা পরে বলছি, এটা যেহেতু তোমার প্রিভিয়াস লেকচারের সাথে রিলেটেড, তাহলে আমি আগে এই টপিকটা ডিসকাস করি। এখানে দেখো বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং এই টার্মটাকে বা এই বিষয়টাকে আমরা একটা সিস্টেমের সাথেও কম্পেয়ার করতে পারি। দ্যাটস ওয়াই অ্যাকাউন্টিংটাকে আমরা একটা ইনফরমেশন সিস্টেম বলছি। তো মানে খুব বেসিক ভাবে যদি চিন্তা করি যে একটা সিস্টেমের যে তিনটা বেসিক পার্ট থাকে, লাইক ইনপুট, প্রসেসিং, আউটপুট, অ্যাকাউন্টিং এরও ঠিক সেম এই বেসিক তিনটা পার্ট আছে। তো তাহলে এই পার্ট আছে এবং আমরা দেখবো ইন্ডিভিজুয়ালি ইনপুট আমার জন্য কি হবে, প্রসেসিংটা কিভাবে হবে, ফাইনাল আউটপুটটা কি হবে। তো এই তিনটা বেসিক পার্ট অ্যাকাউন্টিং এর আছে, দ্যাটস ওয়াই অ্যাকাউন্টিংটাকে আমরা একটা ইনফরমেশন সিস্টেম বলতে পারি। তো এখন চলো আমরা একটু ফোকাস করি যে এখানে আমাদের ইনপুট কি হবে, এই সিস্টেমের জন্য তাহলে প্রসেসিংটা মানে কোন থ্রুতে হবে, এবং ফাইনালি যে একটা আউটপুট থাকে বা রেজাল্ট থাকে সেটা কি হবে। তো ইনপুটে দেখো এখানে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইভেন্টস অর ট্রানজাকশন। আমরা যদি তোমাদের একদম বেসিক যে ডেফিনেশনটা ছিল অ্যাকাউন্টিং এর ওখানে ব্যাক করি স্লাইডটাতে, দেখো ফার্স্টেই বলা ছিল যে আইডেন্টিফাইং ইকোনমিক ইভেন্টস। তার মানে অ্যাকাউন্টিং সিস্টেম বলি বা প্রসেস বলি, এটার জন্য প্রথমেই যে কাজটা করতে হতো সেটা হচ্ছে যে যেই ইভেন্ট গুলোকে আমরা মানিটারি ভ্যালুতে এক্সপ্রেস করতে পারবো সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো তাহলে এখানে আমরা র ডাটা বলি অথবা ইনপুট বলি। ইনপুট হিসেবে আমরা আমাদের ওই ইকোনমিক ইভেন্ট বা ফাইন্যান্সিয়াল ইভেন্ট গুলোকে আমরা এই প্রসেসের জন্য ইনপুট হিসেবে ট্রিট করতে পারি। দেন নেক্সট স্টেপ যেটা প্রসেসিং, প্রসেসিংটা দেখো বলা হচ্ছে যে থ্রু সেভারাল অ্যাকাউন্টিং ফাংশন বা প্রসিডিওর যদি আমি বলি, তাহলে ইনপুট স্টেপের যে র ডাটা গুলো আছে বা আমি ইকোনমিক ইভেন্টস বলি আর ফিনান্সিয়াল ইভেন্টস বলি, সেগুলোকে আমরা কিছু অ্যাকাউন্টিং ফাংশনের থ্রুতে এগুলোকে প্রসেস করা হবে। তো এখন এই অ্যাকাউন্টিং ফাংশন গুলো কি হবে? আচ্ছা, এখানে দেখো স্ক্রিনে ম্যাম তোমরা মাঝখানে কি কিছু কথা বলেছিলেন?
না না, আমি মাঝখানে কোনো কথা বলিনি। আমি ওই যে একটা স্লাইড শেয়ার করলাম, তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম ওটা না, আরেকটা হচ্ছে ওয়ার্ড ফাইল শেয়ার করলাম, তো ওইটা শেয়ার করার জন্য একটু টাইম চলে গেল, কথা বলিনি তখন। এখন শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। হ্যাঁ। তো এই যে আমি মানে বলতে চাচ্ছিলাম যে তোমার প্রসেসিং স্টেপে যে বলা হলো র ডাটা গুলোকে বা ইনপুট গুলোকে কিছু সেভারেল অ্যাকাউন্টিং ফাংশন বা প্রসেসের থ্রুতে, যেখানে একটা প্রসেসিং এর ব্যাপার আছে, ওই সিস্টেমটা কি তোমাদের খেয়াল আছে কিনা? ইকোনমিক ইভেন্টসটা ডিসকাস করবার পরে সেকেন্ড পয়েন্টটা ডিসকাস করার সময় তোমাদের একটা সিস্টেমেটিক ওয়ের মানে বলার জন্য এক্সাম্পল হিসেবে আমি অ্যারো অ্যারো দিয়ে কিছু আইটেমের নাম ওখানে তোমাদেরকে বোর্ডে দেখিয়েছিলাম, যে অ্যানালাইসিস অফ ট্রানজাকশন, দেন জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, দেন ফাইনালি প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো ক্লাসে যেটা, যে প্রত্যেকটা পয়েন্টের পর একটা অ্যারো ছিল এবং বলেছিলাম যে তোমাকে এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেপ ফুলফিল করার পরেই নেক্সট স্টেপে আসলে প্রসিড করতে হবে, এরকম। তো ঠিক ওই ব্যাপারটাই দেখো, ওই এক্সাম্পলটাই আমার এখানে আছে, যে আমি যে প্রসেস করা হবে র ডাটা গুলোকে, এই যে এই সিস্টেমটা বা এই সিকোয়েন্সটা আমাকে ফলো করতে হবে, এই স্টেপ গুলো আমাকে ফলো করতে হবে। তো এটা ছিল তোমার সেকেন্ড যে স্টেপটা, প্রসেসিং। আর লাস্ট ওয়ানটা ছিল যে প্রোভাইড ইনফরমেশন থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বা তুমি যদি এটাকে আমার ফাইনাল রেজাল্ট বলো বা আউটপুট বলো। র ডাটাগুলোকে আমি প্রসেস করার পর অবশ্যই আমার এমন কিছু ডাটা সেখান থেকে আমি পাবো যেগুলো আসলে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, এবং একটা মিনিংফুল কোন ইনফরমেশন আমি আমার ইউজারদেরকে দিতে পারবো এবং তারা ওটা দেখে বুঝতে পারবে। তো এই মিনিংফুল ইনফরমেশনটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে, এই যে দেখো একটু ইয়েলো কালার দিয়ে আমি হাইলাইট করেছি, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলোই আমি আমার ফাইনালি ইউজার গ্রুপের কাছে আমি প্রোভাইড করব, যেটাকে আমি আউটপুট বলছি। আচ্ছা, আমি যদি আমার ওই অরিজিনাল পাওয়ার পয়েন্টটাতে ব্যাক করি, তাহলে একটু দেখো, এই যে আউটপুটটা, ইনফরমেশন থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটার কথাই বলছিলাম, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলোর মাধ্যমে আমি আমার রেজাল্টটাকে রিলেটেড পার্টির কাছে বা ইউজারদের কাছে আমি প্রোভাইড করব। তো এই ডিসকাশনটা আসলে তোমার ওই বেসিক ডেফিনেশনের সাথেই রিলেটেড, এই জন্য আমি এটা আগে ডিসকাস করে নিলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বল। একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বল। ম্যাম। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে এখানে কি বলছে? হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, এটা একটু পরেই আছে আর কি। এখন আর ডিটেলস না বলি, যেহেতু একটু পরেই আমি ডিসকাস করব, এই জন্য এটা আপাতত স্কিপ করো, কারণ ওইটা ডিসকাস করতে গেলে আমার আর একটা যে টপিক আছে তোমাদের এই স্লাইডে, ওটা মানে আসলে সিকোয়েন্সটা ব্রেকডাউন হবে, এই জন্য ওটা আমি পরে বলছি। এটাই তোমার কোশ্চেন, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে বলো তো, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি বা এটার পার্ট গুলো কি, এটা ছাড়া? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি নেক্সট আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আমরা হিসাব বিজ্ঞানকে বা অ্যাকাউন্টিং কে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাষা হিসাবেও আমরা ট্রিট করতে পারি বা বলতে পারি, কেন? তাহলে নিশ্চয়ই এই মানে বিষয়টার ভেতর এমন কিছু আহ, মানে ওয়ার্ড আছে বা টার্ম আছে বা টার্মিনোলজি আছে, যে যেটা দিয়ে তুমি ওই টার্ম গুলো শোনার পরে তুমি মোটামুটি একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশনের ওভারঅল কন্ডিশন সম্পর্কে তুমি একটা প্রাইমারি আইডিয়া পেতে পারো। সেগুলো কি? তোমাকে যদি সে ফর এক্সাম্পল বলা হয় যে একটা প্রতিষ্ঠানের গত বছর, মানে আমি ধরে নিচ্ছি যে 2022-এ তাদের প্রফিট ছিল ফর এক্সাম্পল 1 লাখ টাকা। আবার আমি যদি তোমার বলি যে অন্য একটি প্রতিষ্ঠানের একই বছর 2022-এ তাদের লস ছিল 1 লাখ টাকা, তো এটা দিয়ে তাহলে তুমি কি বুঝতে পারছো? তো আমি যদি প্রথম এক্সাম্পলটা কনসিডার করি, যে একটা প্রতিষ্ঠানের একটা স্পেসিফিক ইয়ারে তাদের প্রফিট তারা আর্ন করেছে 1 লাখ টাকা, এটার মানে হচ্ছে নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের যে আয় ছিল সেখান থেকে তার রিলেটেড এক্সপেন্স বা ব্যয়গুলো বাদ দেবার পরও তাদের কাছে অতিরিক্ত 1 লাখ টাকা, অ্যাকচুয়ালি আমরা যে যে টার্মটাকে আমরা প্রফিট বললাম, সেটা তাদের আসছে।
আর আমি যদি একটু ওই যে যেটা বললাম লস রিভার্স ভাবে বলি, যে প্রতিষ্ঠানের যে এক্সপেন্স বা খরচ, সেগুলো আসলে তার ওই সময়ের বা ওই স্পেসিফিক পিরিয়ডের রেভিনিউটাকে এক্সিড করেছে। তো দ্যাটস ওয়াই তার মানে লস এসছে। তো তাহলে স্বাভাবিকভাবেই মানে যে কোনো প্রতিষ্ঠানের জন্যই আসলে মানে লস টার্মটা আসলে এক্সপেক্টেড কিছু না, তাই না? তো এখন তোমাকে যদি প্রফিট লস রেভিনিউ এক্সপেন্স এগুলো কিছু অ্যামাউন্টের মাধ্যমে বা অ্যামাউন্টের থ্রুতে তোমার কাছে এক্সপ্লেইন করা হয়, তাহলে তুমি ওভারঅল প্রাইমারি বেসিসে একটা অর্গানাইজেশনের কন্ডিশনটা তুমি কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারবে। তো এই ওয়ার্ড গুলো বা এই টার্ম গুলো থাকার জন্য এই জন্যই বলা হচ্ছে যে কিছু নির্দিষ্ট টার্ম বা ওয়ার্ড দিয়ে যেহেতু আমরা একটা ওভারঅল অর্গানাইজেশনের সিনারিওটা আমরা এক্সপ্লেন করতে পারি, সেজন্য অ্যাকাউন্টিংটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস হিসেবেও ট্রিট করতে পারি। তো এটাই আরেকটু ইলাবোরেট ভাবে বলা আছে স্লাইডে। তো আসলে মেইন ইনফরমেশন তোমাদের যে উম, আমি যে মানে বইটা ফলো করছি আর কি, ওখানে গেলেও পাবে আরো ডিটেলস আছে। তো মেইন মানে কথাটুকু বা ইনফরমেশনটুকু এখানে ম্যাম বই স্লাইডে বা আছে। স্লাইড কোথায় পাবো, মানে টিমসে? হ্যাঁ, ওটা দিয়ে দিব আমি। তুমি ওকে তো ম্যাম, আর থ্যাংক হ্যাঁ হ্যাঁ, মানে ওই চ্যাপ্টার ওয়াইজ মানে টোটাল চ্যাপ্টারটাই আমি দিয়ে দিব, চ্যাপ্টার ওয়ানে আছে আর কি। আচ্ছা, এই তো তাহলে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসটা শেষ করলাম। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ, মানে তোমাদের ওই বেসিক আসলে এই পোর্শনটুকু ওই ফার্স্টের লেকচারের আইটেম ছিল। তো যেহেতু ক্লাসে আমি এই দুটো আইটেম শেষ করতে পারিনি, তো আজকের ক্লাসে এইটা দিয়ে তোমাদের বেসিক যে স্লাইডটা বা বেসিক যে টার্ম গুলো ছিল সেগুলো আর কি শেষ হয়ে গেল। তাহলে আমরা নেক্সটে চলে যাই। এখানে একটু দেখো, এই যে আমাকে একটু আগে কে যেন কোশ্চেন করছিলে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা কি। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা হচ্ছে যে আহ, আমি আমার যে ইউজার গ্রুপ, এই কথাটা তো গত ক্লাস থেকে অনেকবারই শুনেছো যে আমার মানে ইন কেস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজার গ্রুপের কাছে বা রিলেটেড পার্টির কাছে প্রোভাইড করব থ্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর যেটাকে আমরা আউটপুট বলছি বা ফাইনাল রেজাল্ট বলছি। তো এই স্টেটমেন্টসটা আসলে মানে ইন্ডিভিজুয়াল কোনো স্টেটমেন্ট হয় না, এটা হচ্ছে মানে কম্বাইন্ড অফ 5 ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। 5টা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টকে একসাথে করে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস বলছি। তো সেগুলো দেখো যে বুলেট করে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে কোনগুলো ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো। তো এই 5টা স্টেটমেন্টের থ্রুতে আমি আমার রিলেটেড পার্টির কাছে ইনফরমেশন গুলো প্রোভাইড করব, ঠিক আছে? এখন এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান দেখবো যে ব্যালেন্স শিট কি, ইনকাম স্টেটমেন্ট কি, ক্যাশ ফ্লো কি, তারপরে তোমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি দিয়ে কি বোঝানো হচ্ছে, এবং ফাইনালি নোটস, ঠিক আছে? তো ওই যে কারো যদি কোনো কোয়েরি এই টার্মস গুলোতে থেকে থাকে, এগুলো আশা করছি যে তোমার এটা কমপ্লিট হলে বুঝতে পারবে। এরপরে দেখো, এই এটা যদিও আমি তোমাদের টিমসে দিয়ে দিয়েছি, দেখো একটা পিডিএফ ডকুমেন্ট আমি শেয়ার করেছি স্ক্রিনে। হ্যাঁ, এটার টপিকের হেডিংটা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এটা কি জানো? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমি একদম জিস্ট অংশটুকুই রিড আউট করছি, কারণ পুরোটুকু এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলেই। এখানে দেখো বলা হচ্ছে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ এ বেসিক স্ট্রাকচার উইথ এ ভিউ টু প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য ইউজার। আচ্ছা, মানে এই যে বারবার বলা হচ্ছে যে তুমি ইউজার গ্রুপের কাছে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে, মানে ইউজার গ্রুপের কাছে আসলে যে কোনো ওয়েতে চাইলেই একটা প্রতিষ্ঠান তাদের তথ্যগুলো দিতে পারবে না। তো এই তথ্যগুলো ইউজার গ্রুপের কাছে যখন তুমি দিবে, তখন তোমার একটা সেট অফ স্ট্যান্ডার্ড আহ বা একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হবে, তাই না? সেটা আসলে স্ট্রাকচার গুলো এরকম যে ওভারঅল মানে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানে কান্ট্রিতেই
একই সেম ফরম্যাটের সেট অফ স্ট্যান্ডার্ড ফলো করা হয়, যাতে করে মানে তুমি অ্যাকাউন্টিং এর যে পলিসিস এবং প্র্যাকটিস যেই মানে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম। ব্যাপারটা এরকম না যে আমাদের দেশের মানে পার্সপেক্টিভে একরকম ভাবে আমরা অ্যাপ্লাই করছি, আবার ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে তারা অন্যভাবে শো করছে না। এই যে তোমার মানে প্রত্যেকটা দেশে মানে কান্ট্রির অ্যাকাউন্টিং এর যে মানে পলিসি গুলো রিপ্রেজেন্ট করা বা ইউজার গ্রুপের কাছে ডাটাগুলো পৌঁছে দেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যে যাতে একটা হারমোনি থাকে বা একটা কনসিস্টেন্সি থাকে, এই ব্যাপারটাকে মেনটেন করার জন্যই অ্যাকচুয়ালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করা হয়েছে। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো আসলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেরই একটা পার্ট। মানে তুমি এইগুলোর থ্রুতে যেহেতু ডাটাগুলো আমি ইউজার গ্রুপের কাছে দিচ্ছি, তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যেহেতু আমি তোমাদের ক্লাসে পড়াচ্ছি, তো এটা কি বা এটা কেন অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা হয় এই বেসিক ডিসকাশনটুকু এই জন্য বলে দিলাম যে আহ, এটা আসলে কেন ফলো করা হবে বা প্রিপেয়ার করা হবে। পেজ নাম্বার এটা একটু খেয়াল রাখো, কারণ আমি কিন্তু অনেকগুলো টপিক স্কিপ করে পেজ নাম্বার 48 আসছি। তার মানে আমি যে টপিক গুলো স্কিপ করেছি ওগুলো তোমাদেরও দেখবার মানে বা তোমাদের ওই মাঝখানের টপিক গুলো দেখার দরকার। তোমরা ডেফিনেশনের পরে ওই বা বেসিক আইডিয়াটার পরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একদম পেজ নাম্বার 48 আমরা দেখবো, মিডল দিকে পাবে আর কি। টাইপ টাইপসটা কিসের টাইপ? টাইপসটা হচ্ছে the financial statements include the following statements that are usually published in the annual report. একটা প্রতিষ্ঠানের ইয়ারলি অ্যানুয়াল রিপোর্টে এই পাঁচটা স্টেটমেন্ট থাকে। তো সেগুলো কি? দেখো, নাম্বার ওয়ান হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টও বলা হয়। নাম্বার টু হচ্ছে ব্যালেন্স শিট বা এটাকে অনেক সময় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনও বলা হয়। নাম্বার থ্রি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। নাম্বার ফোর হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি। আর লাস্ট ওয়ান হচ্ছে নো। এগুলো কি তাহলে আমরা আসলে ওয়ান বাই ওয়ান একটু দেখি। নাম্বার ওয়ান, ইনকাম স্টেটমেন্ট, আয় ব্যয় বিবরণী। এটাকে দেখো, এটার আরেকটা টার্ম আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, লাভ ক্ষতি হিসাবেও বলা হয়, আবার আয় ব্যয় বিবরণী বলা হয়। যেটাই বলা হোক না কেন, তোমার এটা প্রিপেয়ার করার উদ্দেশ্য এবং এটার ভেতরে যে আইটেম গুলো সেই। তো এখানে আসলে মানে প্যারা প্যারা করে দেওয়া আছে, তো তো আমি আসলে ওই যে আমি যে ওয়ার্ড ফাইলটা তোমাদের দেখবে যে এখনই এটা একটু শেয়ার করবো, ওইখানে আসলে আমি ওইভাবে প্রিপেয়ার করেছি যে যতটুকু পোর্শন তোমাদের জন্য রিলিভেন্ট অতটুকুনি আছে। তো তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো বা এই যে মেইন যে পিডিএফটা ওইটা থেকেও দেখতে পারো, আলাদা কিছু নাই। এখানে আমি জাস্ট একটু হাইলাইট করে মেইন ইনফরমেশন টুকু দেখিয়েছি, অন্য মানে আলাদা কোনো কিছু না, এটার সাথে ওটার কোনো রিলেশন নাই এমন কিছু। আচ্ছা, যাই হোক, ইনকাম স্টেটমেন্ট যেটা বলছিলাম, একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীটা প্রিপেয়ার করার উদ্দেশ্য একটা, এখান থেকে খেয়াল করবে কিছু, হ্যাঁ, যে পাঁচটা স্টেটমেন্ট তোমাদেরকে আজকে ক্লাসে ডিসকাস করা হবে, এগুলোর উপর বেস করে এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে চ্যাপ্টার ওয়ানে, তখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের থাকবে। তো সেখানে অ্যামাউন্ট বা কিছু মানে ভ্যালু দেয়া থাকবে যেখান থেকে তোমাকে আসলে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, তোমাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে। এখন তুমি যদি তখন না জানো যে রেভিনিউ এবং এক্সপেন্সের মধ্যে ডিফারেন্স কি বা ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কোথায়, তাহলে তুমি আবার এইগুলো প্রিপেয়ার করতে পারবে না, ভুল হবে। এজন্য যেহেতু থিওরিটিক্যাল ডিসকাশন হচ্ছে মানে কনসেপচুয়াল, তো তুমি যেটা বুঝবার বা যেটা তুমি তোমার প্রবলেম বা যেটা বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য ওইটা ক্লিয়ারলি তুমি এখান থেকে মানে তুমি খেয়াল করে শুনে নাও। আচ্ছা, তো ইনকাম স্টেটমেন্টটা খেয়াল করো, একটা প্রতিষ্ঠান তার আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে মনে রাখবে একটা কারণে, সেটা হচ্ছে টু ফাইন্ড আউট প্রফিট অর লস। তুমি এভাবে নিজ থেকে চিন্তা করো যে তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান রান করা হয় কিসের জন্য বলো তো? একটাই কিন্তু এইম, সেটা হচ্ছে টু জেনারেট অর টু আর্ন প্রফিট। তুমি ইয়ার এন্ডে, তুমি বছর শেষে, তুমি মাসের শেষে, তুমি একটা নির্দিষ্ট সময় শেষে জানতে চাও আমি যে অর্গানাইজেশনটা রান করাচ্ছি বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা, আমি তো প্রফিট চাচ্ছি, হ্যাঁ। তো
এই ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অর লস অ্যাকাউন্টের থ্রুতে একটা প্রতিষ্ঠান সবসময় জানবার চেষ্টা করে যে একটা নির্দিষ্ট সময়ে ওই প্রতিষ্ঠানের প্রফিট হলো নাকি লস হলো। ঠিক আছে, তো এই প্রফিট আর লস এই দুটো টার্ম ফাইন্ড আউট করার জন্য তোমার আরো দুটো আইটেমের হেল্প নিতে হবে। কি? একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে এক্সপেন্স। তোমার আয় দরকার এবং ব্যয় দরকার, এই দুটো আইটেমের মধ্যে যদি তুমি কম্পারিজন করো বা কম্পেয়ার করো, তাহলে কিন্তু তুমি ওই তোমার এম যেটা ওই দুটো আইটেম তুমি ফাইন্ড আউট করতে পারবে, তুমি প্রফিট আর লস বের করতে পারবে। তো ওই যেটা বলছিলাম যে ইনকাম স্টেটমেন্টে সবসময় মনে রাখবে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে রেভিনিউ আর একটা এক্সপেন্স। এই দুটো আইটেম ছাড়া অন্য কোনো আইটেম ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট আর লস অ্যাকাউন্টে আসবে না। যদি তোমার দেয়া থাকে অন্য কোনো আইটেম, সেগুলো তুমি স্কিপ করবে, এই ইনফরমেশন গুলো তুমি পিক করবে যে তোমার রেভিনিউ কত আর এক্সপেন্স কত। বুঝতে পেরেছো? ইয়েস মিস। হ্যাঁ। তো এটা, আর আমি আর ওই যে স্লাইডটাতে ব্যাক করলাম না, কারণ আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোই তোমার ওই পিডিএফ ওইটাতে আছে। ইনকাম স্টেটমেন্টের পরে সেকেন্ড ওয়ান হচ্ছে ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এখানে দেখে আসলাম আয় ব্যয়। এখানে দেখবো ব্যবসায়ের টোটাল আর্থিক অবস্থা কি অবস্থায় আছে। তো এই টোটাল সিচুয়েশন সিনারিও বলো বা ফিনান্সিয়াল পজিশন বলো, এটা জানার জন্য তোমার তিনটা আইটেম দরকার। একটা হচ্ছে অ্যাসেট বা সম্পদ, আমরা যেটাকে বলি অ্যাকাউন্টিং এর টার্মে, লায়াবিলিটিস বা দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। তো এই তিনটা আইটেম তোমার ব্যালেন্স শিট প্রিপেয়ার করবার সময় তোমার দরকার হবে। একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের অ্যাসেট, লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি, এগুলো ছাড়া রেভিনিউ আর এক্সপেন্স কিন্তু এখানে তোমার দরকার নেই। তো এখন তোমাদের কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে, একটু আগে আমি যে টার্মগুলো বললাম যে রেভিনিউ কি, এক্সপেন্স কি, আর এখন এখানে তিনটা টার্ম বললাম অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি। তো এই টার্মগুলো কি, মানে কোন আইটেমটাকে আমরা অ্যাসেট বলবো বা লায়াবিলিটি বলবো, এই পাঁচটা পয়েন্টের পরে আবার ওই এগুলোর তোমার ডেফিনেশন বলো বা মানে ডিসকাশনটা জাস্ট এইটার পরের টপিকটাই। তো এই জন্য আমি এখন ওগুলো আর ডিটেলস বলছি না। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখো এই হলো পোর্শনটুকু, বলা হচ্ছে রিপোর্টস ক্যাশ রিসিট, বা এটাকে আমি যদি ক্যাশ ইনফ্লো বলি, অ্যান্ড ক্যাশ পেমেন্ট অর ক্যাশ আউটফ্লো ফ্রম দ্য ফলোইং সোর্সেস। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুইটা আইটেম থাকে। একটা হচ্ছে তোমার কত টাকা ক্যাশ ইনফ্লো হলো বা ওই প্রতিষ্ঠান কত টাকা ক্যাশ রিসিভ করেছে, আর অপোজিট জাস্ট কত পরিমাণ ক্যাশ তার আউটগোয়িং ছিল, বা আমি যদি আউটফ্লো বলি বা পেমেন্ট বলি, কত টাকা ক্যাশ এসেছে এবং কত টাকা ওই প্রতিষ্ঠান ক্যাশ পেমেন্ট করেছে। এই দুটো মানে ব্যাপার ছাড়া ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আর কিন্তু অন্য কিছু আসবে না। ঠিক আছে। আর এরপরে দেখো তিনটা সোর্সের কথা বলা হচ্ছে। তো এই তিনটা সোর্স হচ্ছে যে তোমার এই ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লোটা একটা প্রতিষ্ঠানে এই তিনটা সোর্সের থ্রুতে হয়। মানে ইট মে বি থ্রু অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেশন থেকে প্রতিষ্ঠানের ইনফ্লো হতে পারে, সেম এজ আউটফ্লো হতে পারে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে হতে পারে, এবং ফাইনালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে হতে পারে। এই তিনটে অ্যাক্টিভিটিস আমি বলবো। আমি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার সিকিউরিটিতে বলে ওনার দিচ্ছি। সিকিউরিটি বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ বলছি, ওনার সিকিউরিটি কি সেটাও বলছি। আর এই যে এখনই বলবো এই স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব জিনিসটা কি? মালিকানা সত্ত্বটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের টোটাল যে অ্যাসেট থাকে, এই অ্যাসেটটার ভেতর আসলে এই অ্যাসেটটা হচ্ছে মানে কম্বিনেশন অফ লায়াবিলিটিস এন্ড ইকুইটি। আমি খুব সহজ করে বলি, একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট যদি 5 টাকা হয়, এটার ভেতরে 2 টাকা লায়াবিলিটি আছে, আর 3 টাকা তাহলে কোথা থেকে আসবে? এটা মালিকানা সত্ত্ব বা আমি ওনার সিকিউরিটি বলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল 5 টাকার মধ্যে মালিক বাইরে থেকে ঋণ নিয়েছে, একটা ব্যাংক থেকে 2 টাকা লোন নিয়েছে, আর বাকি যে অ্যামাউন্টটা ছিল 3 টাকা, সেটা মালিক নিজে কন্ট্রিবিউট করেছে বিজনেসে তার ওন ফান্ড থেকে। এই টার্মটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় মালিকানা সত্ত্ব
বা ওনারশিপ বেসিস। দ্যাট মিনস মালিক তার নিজ থেকে তার ব্যবসায় কি পরিমাণ অ্যামাউন্ট কন্ট্রিবিউট করেছে, দ্যাট ইজ কল্ড। ম্যাম, ওনার সিকিউরিটিটা কি ম্যাম প্রফিট হওয়ার আগে যেই সম্পত্তিটা ওইটাই শুধু, না প্রফিট হওয়ার পর আমি যে আরো আলাদা যে একটু টাকা হইলো, সাপোজ ম্যাম এই যেখানে 5 টাকা থেকে যদি 10 টাকা হয়, তাহলে 2 টাকা তো দায়বদ্ধ ছিল, এখন কি তাহলে ওনার সিকিউরিটি 8 হবে, না ওই 5 ছিল 5ই থাকবে? না, তাহলে তোমার এখানে ব্যাপার আছে যে তোমার ওই অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে এটা এরকম যে তোমার যে কোনো ট্রানজাকশনের থ্রুতে ওটা অটো চেঞ্জ হয়ে যাবে, মানে তোমার অ্যাসেটটা অবশ্যই লাবিলিটিস এন্ড ইকুইটি ইকুয়াল হবে। তার মানে একটা জায়গায় যেহেতু তুমি বলছো চেঞ্জ হচ্ছে, তার মানে অটো তোমার ডেফিনেটলি অন্য দুটা থেকে একটা অ্যামাউন্টে তোমার চেঞ্জ হতেই হবে। ঠিক আছে, আমরা একটু পরে মানে তোমাদের এগুলোর উপর ম্যাথ আছে, ওটা দেখলে আর একটু ক্লিয়ার হবে, আমি জাস্ট একটু থিওরিটিক্যালি বলে নিই। আচ্ছা, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনারশিপ কি নোটসটা সবার পরে বলবো আজকের ক্লাসে, হ্যাঁ। এটা বাকি চারটা থেকে স্টেটমেন্ট থেকে একটু ডিফারেন্ট। এখন আসো আহ এই চারটা স্টেটমেন্ট থেকে আমি এখন যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এই ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স কোথায়, দুটো স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কোথায়, আমাকে কেউ বলতে পারবে একটু যে ক্যাশ ফ্লো আর ইনকাম স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স কোথায়? ম্যাডাম, ক্যাশ ফ্লো হলো সব ধরনের মানে মানে আমি কত টাকা মানে ইনকাম স্টেটমেন্ট তো শুধু প্রফিট আর লস, কিন্তু হ্যাঁ। এখানে যে কত টাকা ঋণ দিল, মানে আমি কোন প্রতিষ্ঠান থেকে ধার নিলাম, বা হুম। কোন প্রতিষ্ঠানের কাছ থেকে বা আমি ব্যাংকে কত টাকা জমা লাগলাম, এই সবকিছু ইনফ্লো আউটফ্লো সবকিছু এখানে ইনক্লুড থাকবে। আর ওইখানে শুধু কতটুকু প্রফিট করলাম বা কতটুকু লস করলাম সেটা থাকবে ওই হ্যাঁ, ইনকাম মানে স্টেটমেন্টে। এখানে রেভিনিউ থাকবে তোমার আয় কত, আর তোমার ব্যয় বা এক্সপেন্স যেটা বলি সেটা কত। আচ্ছা, তাহলে আমি এখন একটা এক্সাম্পল বলবো, সেই এক্সাম্পল গুলো তিনটা সিচুয়েশন মানে তিন রকম। তো এই এক্সাম্পলটার উপর বেস করে আমি কত টাকা আমি ওই স্পেসিফিক পিরিয়ডের ইনকাম স্টেটমেন্টে দেখাবো আর কত অ্যামাউন্ট আমি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাবো, এটা একটু দেখো তো, ট্রাই করে বলতে পারো কিনা। প্রথমে চলে আসো, এখন আমার ডিসকাশনের জন্য যে আইটেম গুলো দরকার ওইটা আমি বলবো। একটা হচ্ছে দেখো, তোমাদের কোয়েশ্চেন হতে পারে রেভিনিউ কি, আর যে আমরা যে বারবার বলছি ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ বা আয় দেখাবো, আয়টা কি? কখন একটা প্রতিষ্ঠান তার কোনো ট্রানজেকশনকে বা লেনদেনকে সে তার পার্সপেক্টিভ থেকে সেটাকে আয় হিসেবে তার অ্যাকাউন্টিং রেকর্ডসে দেখাবে, রেভিনিউ। আচ্ছা, এখন তাহলে দেখো, রেভিনিউ হচ্ছে revenue is considered when the entity has done the exchange of goods or services to its customer. When the seller transferred the ownership of goods or services, আচ্ছা যাই হোক, একটা প্রথম ইনফরমেশন থেকে তারপরে বলা হয়েছে। খেয়াল রাখবে, যখনই একটা সেলার তার কাছ থেকে কোনো গুডস বা সার্ভিস, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট বেস সেবা, সরি মানে পণ্য নিয়ে যারা কাজ করে, আরেকটা হচ্ছে সার্ভিস বা সেবা। তো দুই ধরনের মানে ব্যবসা প্রতিষ্ঠানই থাকতে পারে। কারো কাজ সার্ভিস গিভিং ও হতে পারে, সার্ভিস গিভিং অর্গানাইজেশন, আবার কেউ প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারে। যেটাই হোক, ওয়েদার গুডস আর সার্ভিসেস যেটাই হোক, যখনই সেলারের কাছ থেকে একটা পণ্য বা সেবার, যে কোনো ধরনের পণ্য বা সেবার মালিকানা সত্ত্ব বা ওনারশিপ, হ্যাঁ, এই মালিকানা সত্ত্ব বা ওনারশিপটা যখনই চেঞ্জ হয়ে যাবে ফ্রম সেলার টু বায়ার, ঠিক ওই পয়েন্ট অফ টাইমটাতেই আসলে সেলার তার ওই ট্রানজেকশনটাকে বা লেনদেনটাকে তার যে অ্যাকাউন্টিং রেকর্ড আছে সেটাতে রেভিনিউ বা আয় হিসেবে রেকর্ড করবে, এবং এটাকে বলা হবে রেভিনিউ আর্নড। আচ্ছা, এখন খেয়াল রাখবে, রেভিনিউ হওয়ার জন্য কিন্তু কখনোই ট্রানজেকশন ক্যাশে হতে হবে, নট নেসেসারি। ট্রানজেকশন দুই ধরনের হয়, এটা তো জানোই। একটা হচ্ছে যদি ক্যাশ ট্রানজেকশন হয়, তার মানে তুমি ক্যাশ পেমেন্ট করে কিছু পারচেস করেছো বা কিছু সেল করেছো। আর একটা হচ্ছে ক্রেডিট বেসিস, তুমি ধারে কিনেছো, কিনে ফেলেছো কিন্তু টাকা দাওনি, পরে তুমি কোনো এক সময় টাকা পেমেন্ট করবে, বা তুমি ইনস্টলমেন্ট বেসিসেও করতে পারো, হোয়াট এভার। তো এখন মনে রাখবে, রেভিনিউ হওয়ার জন্য কিন্তু কখনোই ট্রানজাকশনটা ক্যাশ ট্রানজাকশন হতে হবে, নট নেসেসারি। রেভিনিউ হচ্ছে কোন পয়েন্ট অফ টাইমে বা কোন ডেটে সেলারের কাছ থেকে বায়ারের কাছে ওনারশিপটা ট্রান্সফার হয়ে গেল, দ্যাট ইজ কল্ড রেভিনিউ, দ্যাট মিনস রেভিনিউ আর্ন। আচ্ছা, এখন
এতটুকুন যদি আমি ধরে নিয়েছি যে তোমরা বুঝতে পেরেছো, যদি এরকম হয় তাহলে আমাকে বলো তো, এখানে তিনটা এক্সাম্পল আছে। তিনটা এক্সাম্পলের ভেতর প্রথমে বলা আছে যে অন মার্চ 2020 সেলার, মানে আমি এখানে ধরে নিচ্ছি দুইটা পার্টি আছে, সেলার হচ্ছে মিস্টার এ আর বায়ার হচ্ছে মিস্টার ওয়াই। হ্যাঁ, তো সেলারের কাছ থেকে মার্চ 2020-তে কোনো একটা ডেটে 50,000 টাকার কিছু গুড মিস্টার ওয়াই এর কাছে সেল করা হয়েছে। দ্যাট মিনস আমি ধরে নিয়েছি যে ওনারশিপ অলরেডি ট্রান্সফার টু মিস্টার ওয়াই। এখানে কিন্তু কোথাও তোমার বলা নেই যে ট্রানজেকশনটা তোমার কিভাবে হয়েছিল, ওয়েদার ক্যাশ অর ক্রেডিট। ঠিক আছে, এখন আমাকে বলো তো ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ হিসেবে কত কত দেখাবে? ম্যাম 50,000 দেখাবে। 50,000। হ্যাঁ, রেভিনিউ হিসেবে তুমি ইনকাম স্টেটমেন্টে 50,000 দেখাবে। আর আমি যদি বলে দেই তারপরে যে দ্য ট্রানজাকশন ওয়াজ অন ক্রেডিট অর অন অ্যাকাউন্ট, তার মানে ট্রানজাকশনটা ধারে হয়েছিল। তো এখন বলো তো, যে আমি ধরে নিচ্ছি ওই পিরিয়ডে প্রতিষ্ঠানে আর কোনো লেনদেন ছিল না, আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ইনফ্লো কত হবে? 50,000 ক্যাশ না, ফ্লো হবে জিরো। হচ্ছে জিরো জিরো হবে। জিরো। জিরো। জিরো হবে, জিরো। ক্যাশ ইনফ্লো হবে জিরো। ঠিক আছে, তো Yes. এটা একটা। তাহলে এখন দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর ইনকাম স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আরেকটা হচ্ছে যে রিয়েলাইজ। আচ্ছা, এখন পুরোটা ট্রানজেকশন যদি তোমার মানে রিয়েলাইজ ইন ক্যাশ, যে পুরো অ্যামাউন্টটাই কিন্তু সেলার ওই ডেটেই রিকভার করে ফেলেছে বায়ারের কাছ থেকে, তাহলে ইনকাম স্টেটমেন্টে কত দেখাবে? জিরো। স্টেটমেন্টে কেন তুমি জিরো দেখাবে? তুমি সেল করে 50,000। 50,000। 50,000-ই হবে। 50,000 দেখাবে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টেও তুমি 50,000 দেখাবে। কেন? কারণ 50,000। বলাই আছে যে দ্য ট্রানজাকশন ওয়াজ অন ক্যাশ। আমি বলবো যে ট্রানজাকশনটা 50% পেমেন্ট আপনার আপনার কথা কথাগুলো অস্পষ্ট কেটে কেটে আসতেছে। আসতেছে, কেটে কেটে আসতেছে না। এখন শুনতে পাচ্ছ? ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম, এখন আচ্ছা, মানে ওই সেম এক্সাম্পলটাকেই যদি আমি বলি, এক্সাম্পল 3-তে দেখো বলা হচ্ছে যে ট্রানজেকশনটা 50% ছিল ক্যাশ ট্রানজেকশন, আর 50% হচ্ছে ক্রেডিট। তার মানে আচ্ছা, তাহলে আমাকে এখন বলো তো যে আম, তুমি ইনকাম স্টেটমেন্টে কত দেখাবে রেভিনিউ? 50,000। 50,000। 50,000। আর ক্যাশ ফ্লো 50,000। স্টেটমেন্টে তুমি 25,000। হ্যাঁ 25,000। হ্যাঁ, তো এই ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে এটাই ডিফারেন্স, যে খেয়াল রাখতে হবে মানে তুমি কত টাকার গুডস অথবা সার্ভিসের ওনারশিপ ট্রান্সফার হয়েছে, ওটাই রেভিনিউ হিসেবে রেকর্ড করতে হবে। কখনোই এটা কি ক্যাশে হয়েছে কিনা বা ক্রেডিটে হয়েছে কিনা তাহলে এটার সাথে রিলেটেড না। তোমার ওনারশিপ যে পরিমাণে ট্রান্সফার হবে, দ্যাট অ্যামাউন্ট শুড বি রেকর্ডেড অ্যাজ রেভিনিউ। আর এই যে ব্যাপারটা ক্যাশ ক্রেডিট, কত অ্যামাউন্ট ক্যাশে হলো কত ক্রেডিটে হলো, এই ব্যাপারটা তুমি কনসিডার করবে অনলি ইন কেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বুঝতে পেরেছো? ইয়েস ইয়েস ম্যাম। মিস। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো, ওনার সিকিউরিটিটা তো আচ্ছা, ওনার সিকিউরিটিটাও একটু ডিটেলস বলতে হবে। আমার মনে হয় যতটুকু আমি বলেছি তোমরা বুঝতে পারো নাই। যাই হোক, আমি নোটসটা বলে নিই, না হলে এটা একদমই আমি হয়তো স্কিপ করে যাব। নোট অ্যাসেট আর কি ওনার সিকিউরিটি প্রাইস সেম। অ্যাসেট, সরি বুঝতে পারিনি, অ্যাসেট আর ওনার সিকিউরিটি হ্যাঁ কি? মানে দুইটাই কি সেম নাকি না না না, প্রায়? সেম হবে কেন? এটা আমি কি একবার বলেছি অ্যাসেট আর ওনার সিকিউরিটি একদমই ডিফারেন্ট? অ্যাসেটের সাথে তোমার ওনার সিকিউরিটি তো আহ, মানে সেম না। তোমার দুটা তো হচ্ছে ডিফারেন্ট দুটা জিনিস। ওইটা পরে বলি, অ্যাসেট লায়াবিলিটি যেগুলো নিয়ে। এই যে দেখো, এর পরের ডিসকাশনটাই হচ্ছে এই যে আমরা দেখবো একটা প্রতিষ্ঠানের অ্যাসেট, তুমি কোন আইটেম গুলোকে অ্যাসেট বলবে, লায়াবিলিটি কি, ওনার সিকিউরিটি কি, দেখো এরপরেই এইটা ডিসকাশন আসছে। এই জন্য এখন আর আমি এটা এখানে না বলি, আমি আগে নোটসটা শেষ করি। আচ্ছা, নোট নোটসটাতে দেখো বলা হচ্ছে যে ইট মে ইনক্লুড any accounting policies pursued by the company, for example selection of depreciation method। আরেকটা হচ্ছে any explanatory notes। আমার মনে হয় তোমরা এখান থেকে আসলে কিছুই বুঝতে পারো না কি বলা হয়েছে।
এক্সেপ্ট নোটস, আমি যেই চারটা পয়েন্টস আজকের ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করলাম, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি, ক্যাশ ফ্লো, এই চারটা স্টেটমেন্টই খেয়াল করে দেখো কোনো একটা ভ্যালু বা অ্যামাউন্ট বেসড। কিরকম সেটা? এই যে দেখলে যে ইনকাম স্টেটমেন্টে তুমি রেভিনিউটাকে একটা অ্যামাউন্ট দিয়ে তুমি এটাকে পয়েন্ট আউট করছো, যে রেভিনিউ ফর এক্সাম্পল এত অ্যামাউন্ট, এক্সপেন্স এত টাকা, ব্যালেন্স শিটে অ্যাসেট এত টাকা, ক্যাশ ফ্লোতে ক্যাশ রিসিপ্ট এত টাকা, তাই না? প্রত্যেকটা স্টেটমেন্টই তুমি কিছু অ্যামাউন্টের থ্রুতে তুমি সেটাকে এক্সপ্রেস করেছো একটা ভ্যালু সহ। এই নোটস এর ব্যাপারটা হচ্ছে যে এখানে সবসময় অলওয়েজ তোমার কিছু ভ্যালু থাকবে, এরকম নাও হতে পারে। এই প্রিভিয়াস চারটা পয়েন্টকে বা চারটা স্টেটমেন্টকে তোমার যদি ফার্দার কোনো ক্ল্যারিফাই করার দরকার হয়, কোনো এক্সপ্লেইন করার দরকার হয়, তাহলে তুমি নোটস এর থ্রুতে করবে। ঠিক আছে? মানে এখানে আসলে ওই তোমার তোমার কোনো একটা মানে ভ্যালুর হেল্প তুমি নিতেও পারো, অথবা যদি থিওরিটিক্যালি ডিসকাস করার সুযোগ থাকে তুমি সেভাবেও তুমি ডিসকাস করে দিতে পারো। তো তাহলে কখন তোমার এক্সপ্লেইন করার বা কিছু অ্যাটাচ করার দরকার হবে নোটস এর থ্রুতে? আমি প্রথম যে বুলেটে যে এক্সাম্পলটা আছে এটা পরে বলছি, সেকেন্ডটা বলছি, এনি এক্সপ্লানেটরি নোট। আমি তোমাদের একটু আগে যে এক্সাম্পলটা বললাম না, দেখো এখান থেকে তিনটা এক্সাম্পল আছে, এটার মধ্যে লাস্ট ওয়ানে দেখো তো। নোটটা কি আসলে অ্যাডিশনাল ইনফো হিসাবে কাজ করতেছে? হ্যাঁ, অ্যাডিশনাল বা এক্সপ্লানেটরি ইনফরমেশনের কাজ করছে। এখন তাহলে তোমার কোন ইনফরমেশন গুলো অ্যাডিশনাল প্রোভাইড করতে হতে পারে সেগুলোই দেখবো। যে এখানে তো তুমি অলরেডি বলেই দিয়েছো, তারপরেও কিভাবে তোমার অ্যাডিশনাল ইনফরমেশনটা রিকোয়ার্ড হতে পারে একটা অর্গানাইজেশনের জন্য। এক্স্যাক্টলি, অ্যাডিশনাল ইনফরমেশন। এই উম, আজান হচ্ছে তো আমি একটু একটু হোল্ড করছি, হ্যাঁ? না হলে দেখা যাবে যে তোমরাও হয়তো মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না বা আমি সাউন্ডের জন্য কথা বলতে পারবো না। একটু জাস্ট 1 মিনিটের জন্য আমি একটা ব্রেক। আচ্ছা, যে এক্সাম্পলটাতে ছিলাম, নোটস, হ্যাঁ? তো নোটসে তাহলে তুমি কিভাবে মানে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তুমি প্রোভাইড করতে পারো থ্রু নোট। এখানে দেখো, ওই যে তোমাদের ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো ডিফারেন্স বোঝবার জন্য যে তিনটে এক্সাম্পল ছিল, ওখানে লাস্ট ওয়ানে এরকম ছিল যে তোমার টোটাল রেভিনিউ, সরি, যে সেলস
যে অ্যামাউন্টটা হয়েছিল আর কি, 50,000 টাকা, সেখান থেকে 50% ওয়াজ ইন ক্যাশ অ্যান্ড রেস্ট 50% ওয়াজ অন ক্রেডিট। হ্যাঁ, তো তুমি যখন ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করো তখন তো তুমি রেভিনিউ হিসেবে 50,000ই দেখালে। তো এই 50,000-এর ভেতর যে আসলে ক্যাশ ছিল 25,000 টাকা, ক্রেডিট ছিল 25,000 টাকা, এটা কিন্তু তুমি ইনকাম স্টেটমেন্টের কোথাও তুমি মেনশন করো নাই। যদিও এটা খুব ইনসিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট, একটা অর্গানাইজেশনে তো ধরো নর্মালি আরো হিউজ অ্যামাউন্টে তাদের সেল হয় বা রেভিনিউ হয়। তো তখন আসলে এ, কত ওটাতে ক্যাশ ট্রানজেকশন ছিল বা কত ওইটার এগেনস্টে ক্যাশ রিসিভ করা হলো আর কত ক্রেডিট হলো, এটা কিন্তু নোটস আকারে ওই ডেট অনুযায়ী এটাকে ডিভাইড করে দেখিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মানে এক ধরনের তোমার অ্যাটাচমেন্ট হতে পারে বা অ্যাডিশনাল ইনফরমেশন হতে পারে। আরেকটা হচ্ছে, এখানে দেখো একটা বলা হয়েছে যে অ্যাকাউন্টিং কোনো পলিসি যদি চেঞ্জ করা হয়। আচ্ছা, তোমরা ইকোনমিক্সের কোর্স করেছো না? করেছো কি, আমাকে কেউ একটু বলো তো। সরি, ইকোনমিক্স এর যদি কোর্স করে থাকো সেখানে ডেপ্রিসিয়েশন বা নর্মালি ইকোনমিক্স এর কোর্স করা ছাড়াও তোমরা কি ডেপ্রিসিয়েশন টার্মসটা কখনো কোথাও শুনেছো? যে অবচয়, একটু বলো তো আমাকে কেউ, তাহলে আমি বুঝতে পারবো যে না অ্যাটলিস্ট শুনেছো বা জানো। ম্যাম না, শুনি নাই। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে, আমি যদি খুব সহজ ভাষায় বলি, যে একটা আহ, মানে যে কোনো একটা মানে অর্গানাইজেশন তাদের যখন কোনো অ্যাসেট পারচেজ করে, লাইক আমি যদি বলি তারা একটা ইলেকট্রিক ফ্যান পারচেজ করেছে ইউজ করার জন্য 5,000 টাকা দিয়ে। তো সেটা তুমি 6 মান্থ ইউজ করলে, ব্যবহার করার পরে তোমার মনে হলো কোনো কারণে ওটা তুমি সেল করে দিবে। নর্মালি যেটা হয় যে তুমি আর 5,000 টাকা হয়তো সেল করতে পারবে না, ওটা দেখা গেল যে তুমি 3,000 টাকায় সেল করেছো। সেই প্রাইসটা কেন কমে গেল? কি কিনেছিলে তো 5,000 টাকা দিয়ে, ওটা তুমি কেন 5,000 টাকা সেল করতে পারলে না? কারণটা হচ্ছে এই যে আইটেমটা, এটা থেকে তো তুমি কিছুদিন ইউজ করে তার এটা থেকে কিছু ফ্যাসিলিটি তুমি কনজিউম করেছো, যে কারণে এই সময়ের মাঝখানে আসলে তার অরিজিনাল কস্ট প্রাইস যেটা দিয়ে কিনেছিল তো কমে গেল, ওই প্রাইসে তুমি তো সেল করতে পারলে না। এই আহ, মানে ব্যাপারটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় ডেপ্রিসিয়েশন বা অবচয়। তা আমরা পরে তো আরো ডিটেলস দেখবো। এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করার জন্য অনেক 2-3টা মেথড আছে। ডাবল ডিক্লাইনিং অ্যাপ্রোচ আছে, স্ট্রেট লাইন আছে। তো এখন কোন প্রতিষ্ঠান ধরো একদম তাদের স্টার্টিং পয়েন্ট থেকে একটা মেথড ফলো করছে, স্ট্রেট লাইন। তো 3-4 বছর ফলো করার পর হঠাৎ করে তাদের মনে হলো যে আমরা নেক্সট আরেকটা অ্যাপ্রোচে আমরা সুইচ করতে চাচ্ছি। তো এখন কেন সুইচ করবে বা এই সুইচ করার ফলে আমার আদার মানে আগের বছরের স্টেটমেন্ট গুলোতে কোনো ইফেক্ট এটা থাকবে কিনা, এই ব্যাপারগুলো আসলে তোমাকে নোটস এর থ্রুতে এক্সপ্লেন করে দিতে হবে বা ইনক্লুড করে দিতে হবে। যে এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম ডেপ্রিসিয়েশন এর ক্ষেত্রে। এছাড়া যে কোনো অ্যাকাউন্টিং এর পলিসি বা প্র্যাকটিস যদি কেউ চেঞ্জ করতে চায়, এটার জন্য তাদের রিলেটেড বা মানে কেন চেঞ্জ করা হলো এটার যে ব্যাক ইনফরমেশন গুলো বা এটার এগেনস্টে ভ্যালিড রিজন গুলো তাদেরকে নোটস এর থ্রুতে এক্সপ্লেন করে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নোটস এর কাজ। এই তো notes statement of changes in university, ঠিক আছে। এরপরের নেক্সট টপিক হচ্ছে, আমরা আমাদের যে পিডিএফটা ছিল অরিজিনালি, এর পরের টপিকটা হচ্ছে এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখো, তার মানে আমরা এতক্ষণ তোমাদের বারবার যে বললাম অ্যাসেট, লায়াবিলিটিস কি, ওনার সিকিউরিটি কি, এখন এগুলো ডিটেলস দেখবো যে কোন আইটেম গুলোকে তুমি অ্যাসেট হিসেবে ট্রিট করবে, কখন অ্যাসেট হবে, কখন কোন আইটেম গুলো লায়াবিলিটি হবে, আর কোনগুলো ইকুইটি হবে। ঠিক আছে? তো এইটার হেডিংটা হচ্ছে এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা পাবে তুমি ঠিক ইমিডিয়েট টাইপস এর পর পর পেজ নাম্বার 49-এ। ওটা পেজ 48 ছিল, এটা পেজ নাম্বার 45। বুঝতে পেরেছো? তো নেক্সট ক্লাসে তোমাদের এই এলিমেন্ট থেকে স্টার্ট হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
নেক্সট ক্লাসে এখান থেকে তাদের রেকর্ডিং অপশনটা